জঙ্গলের পথ ধরে ছেলেটা একা ছুটছিল। এক প্রচণ্ড ভয় যেন ওকে তাড়িয়ে নিয়ে চলছে। ওর উচ্চকিত স্বর প্রতিধ্বনিত হচ্ছিল সারা অরণ্যে। কেউ কি কোথায় আছেন? আমায় বাঁচান, আমার ভীষণ ভয় করছে। ছেলেটি বয়সে কিশোর। কই, কেউ তো নেই ওর পেছনে। তবে ও এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে ছুটে চলছে কিসের তাড়নায়? এখন সময়টা দুপুর, নিঝুম অরণ্য, কোথাও একটা পাখিও ডাকছে না। শুধু বড় বড় গাছগুলো পাশাপাশি দাঁড়িয়ে হাওয়ার তালে মাথা নাড়ছে ক্যাচ ক্যাচ করে। একটা জিপ এসে ব্রেক কষল ছেলেটার সামনে। ছেলেটা চমকে হোঁচট খেয়ে পড়ে গেল। জিপ থেকে নেমে এলো দুই তরুণ। ওরা রঞ্জন আর অরিন্দম। দুজনের চেহারা শক্তপোক্ত, পরনে জিন্সের প্যান্ট, হাফ হাতা শার্ট। ধূলিধূসরিত জিপটা দেখে বোঝা যায় তা অনেক দূরের পথ পার হয়ে এসেছে। ছেলেটা জিপের সামনে পড়ে বোধহয় জ্ঞান হারিয়েছে। রঞ্জন ওকে ধীরে ধীরে তুলে জিপের ভেতর শুইয়ে দিল। এরপর ওয়াটার বোতল থেকে জল নিয়ে মুখ চোখে ঝাপটা দিতেই ও চোখ মিললে তাকালো। রঞ্জন ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কি হয়েছে জানি না, শুধু জানি আমার মামা মামিকে ওরা আটকে রেখেছে কাল রাত থেকে। ওরা কারা? জানি না, ওদের চোখে দেখিনি। বলতে বলতে ভয়ে কাঁপতে লাগলো ছেলেটা। ঠিক আছে ঠিক আছে, ওর পিঠে হাত রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো রঞ্জন, তোমার নাম কি? বাবলু। ভালো নাম দেবজিৎ। ওর কাছ থেকে ব্যাপারটা যা শোনা গেল তা এই রকম। বাবলু দার্জিলিংয়ের এক কনভেন্ট স্কুলে পড়ে। গত বছর ওর বাবা মারা গেছেন, মাও অসুস্থ। তাই এবার ছুটিতে মা মামা মামিকে পাঠিয়েছিলেন বাবলুকে কদিনের জন্য পাহাড়ে নিয়ে আসতে। ওদের বাড়ি কলকাতায়। সেই মতো মামা মামি গতকাল বাবলুকে নিয়ে ফিরছিলেন গাড়িতে। মামারই গাড়ি, মামাই চালাচ্ছিলেন। ফেরার পথে এই জঙ্গলের পথে দিনের আলো ফুরিয়ে এসেছিল। বাবলুর মামা ভেবেছিলেন কাছাকাছি কোনো গ্রাম বা পান্থশালা পড়লে সেখানেই রাতের মতো আশ্রয় নেবেন, কিন্তু মাইলের পর মাইল চলেও এই ধরনের কিছু পাওয়া গেল না। এদিকে রাতের অন্ধকার গাঢ় হয়েছে। ঠিক এই সময়ে রাস্তা থেকে জঙ্গলের ভিতর একটা ডাক বাংলো চোখে পড়ল। ডাক বাংলো এই জঙ্গলে? অরিন্দম অবাক হলো। হ্যাঁ কাকু, বাবলু বড় বড় করে চোখ করে বলল, সেই ডাক বাংলোর ভিতরে আলো জ্বলছিল। তারপর মামা বলল, বাবলু তুই বরং গাড়ির মধ্যে বসে থাক, আমি আর তোর মামি ওখানে গিয়ে দেখি আজ রাতের মতো ওখানে আশ্রয় পাওয়া যাবে কিনা। বলে মামা আর মামি আমাকে রেখে ওই বাড়ির দিকে চলে গেল। কাকু আমি কতক্ষণ গাড়িতে বসে রইলাম তা আমার মনে ছিল না, কিন্তু মামা মামি ফিরল না। এদিকে রাত বেড়েই চলেছে। আমার ভীষণ ভয় করতে লাগলো। এরপর কখন যে গাড়ির দরজা খুলে সেই ডাক বাংলোর সামনে হাজির হয়েছি নিজেই জানি না। যখন খেয়াল হলো দেখি ডাক বাংলোর বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে আলো জ্বলছে, ভেসে আসছে গান বাজনা আর বহু নারী পুরুষের হাসির শব্দ, কিন্তু মামা মামি ফিরছে না কেন? আমি চিৎকার করে ডাকলাম, মামা মামি তোমরা কোথায়? মামা আমার ভীষণ ভয় করছে, তোমরা তাড়াতাড়ি এসো। ঠিক তখনই একটা বিরাট কালো পাখি কোথা থেকে উড়ে এসে তার ডানার তীব্র ঝটকায় আমাকে ফেলে দিল মেঝের উপর। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখি সকাল হয়েছে, আমি পড়ে আছি ডাক বাংলোর সামনের বাগানে। এরপর তোমার মামা মামিকে আর খোঁজনি? জিজ্ঞেস করলো রঞ্জন। হ্যাঁ কাকু, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ডাক বাংলোয় কোনো জনপ্রাণী নেই, শুধু একজনকে দেখেছি। বলতে বলতে বাবলুর মুখ চোখে আবার আতঙ্কের ভাবটা ফুটে ওঠে। কে সে? প্রশ্ন করে রঞ্জন। সে এক জীবন্ত কঙ্কাল। জীবন্ত কঙ্কাল? অরিন্দম চোখ বড় বড় করে বলে উঠল। তাকে দেখে আমার তাই মনে হয়েছে কাকু, যেন হাড়ের ওপর পাতলা চামড়া জড়ানো একটা শরীর। মাথা বুক মুখে কোনো চুলদাড়ি নেই, চোখ দুটো ভয়ঙ্কর। আমি যখন ডাক বাংলোয় মামা মামিকে খুঁজে বেড়াচ্ছি, পেছন থেকে এসে আমার হাত ধরল সে।
কি ঠান্ডা হাত। তারপর আমার দিকে তাকিয়ে কি যেন দেখে চমকে উঠে আমার হাত ছেড়ে বলল, যা পালা পালা এখান থেকে, নইলে মরবি কিন্তু। শুনে আমি আর দাঁড়াইনি কাকু, তখন থেকে ছুটে চলেছি। কাকু আপনি আমাকে বাঁচান, আমার মামা মামিকে খুঁজে দিন, বলতে বলতে একেবারে কেঁদেই ফেলল বাবলু। রঞ্জন আর অরিন্দম পরস্পরের মুখের দিকে তাকালো। ওদের দুজনের মধ্যে চোখে চোখে কি যেন কথা হলো। তারপর রঞ্জন বাবলুর দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের সেই ডাক বাংলোতে নিয়ে যেতে পারবে? তোমার কোনো ভয় নেই, আমরা দেখতে চাই কি রহস্য আছে সেখানে। বাবলু কতটা ভরসা পেল কে জানে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সে ওদের সঙ্গে জিপে গিয়ে উঠে বসল। জঙ্গলের মধ্যে কিছুটা পথ যাওয়ার পর আর জিপ ঢুকল না। অগত্যা ওরা তিনজনেই জিপ থেকে নেমে হাঁটতে শুরু করলো। হঠাৎ বাবলু আঙুল তুলে দেখালো একটা ঝাঁকড়া গাছের নিচে একটা লাল রঙের মারুতি কার দাঁড়িয়ে আছে। বাবলু বলল, ওই আমাদের গাড়িটা, ওটা চড়েই কাল রাত্রিরে আমরা যাচ্ছিলাম। বাবলুর কথা শুনে রঞ্জন আর অরিন্দম গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। গাড়ির লক খোলা আছে, পেছনের সিটে একটা লেডিজ হ্যান্ডব্যাগ। বাবলু বলল, এটা তার মামিমার। এবার আর বুঝতে অসুবিধা হলো না, সত্যি ওর মামা মামি কোনো না কোনো অজানা কারণে নিরুদ্দেশ হয়েছেন। ইতিমধ্যে দিনের আলো ম্লান হতে শুরু করেছে। আরও কিছুটা হাঁটার পর চোখে দূরে গাছপালার ফাঁকে এক বিশাল পাঁচিল ঘেরা এলাকার মধ্যে একটা বাংলো প্যাটার্নের বাড়ি লক্ষ্য পড়ল। আরেকটু এগোতেই দেখা গেল পাঁচিল ঘেরা বাগানের মধ্যে মূল ডাক বাংলোর পাশে আর একটা ছোট্ট সদৃশ্য কাঠের একতলা বাড়ি। সম্ভবত সেটা কেয়ারটেকারের, কিন্তু সেটা অনেকটা আউট হাউসের মতো। কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে এমন সুন্দর ডাক বাংলোর থাকাটা সত্যি আশ্চর্যের। তবে বাংলোটা যে অনেক কালের পুরনো তা তো সর্বত্র জীর্ণতার ছাপ দেখলেই বোঝা যায়। তবে এখানে যে মানুষের আনাগোনা আছে সেটা বুঝতে অসুবিধা হয় না, কারণ সামনের বাগানটায় নানা ফল ফুলের গাছ। আবার বাগানটা পেরিয়ে ওরা মূল বাংলোর সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে টানা বারান্দা, সেটা পার হলে বারান্দার মূল দরজা ভেজানো। ওরা ঠেলে ভেতরে ঢুকে সামনে প্রশস্ত ডাইনিং রুম, মাঝখানে ডাইনিং টেবিল। ডাইনিং রুম পার হয়ে পাশের ঘরে ঢোকা যায় এবং খাটে এবং নানা আসবাবে সুন্দরভাবে সাজানো। দেখেই মনে হয় কোনো শৌখিন মানুষের আনাগোনা আছে এই ডাক বাংলোয়, কিন্তু আপাতত এখানে কাউকে দেখা যাচ্ছে না। ওদের ভাবনার মধ্যেই হঠাৎ রঞ্জনের হাতের কনুইতে চাপ দিয়ে ইঙ্গিত করল বাবলু। ওর ইঙ্গিত মতো ফিরে তাকিয়ে সত্যিই চমকে উঠল দুজনে। এই মুহূর্তে ঘরের দরজার সামনে যে এসে দাঁড়িয়েছে সে কি মানুষ, না বাবলুর কথা মতো সেই জীবন্ত কঙ্কাল। ফ্যাকাশে চামড়া জড়ানো একটা কঙ্কালসার শরীর, মুখমণ্ডল প্রায় করটির আকার, চোখের জায়গায় দুটো গর্ত, তার মধ্যে জল জল করছে চোখের মণি। পরনে শুধু আঠাতি সাদা ধুতি, দেখে বয়স কত বোঝা যায় না। হুজুররা কোথা থেকে এসেছেন? ফ্যাঁস ফ্যাঁসে গলায় সে প্রশ্ন করে। এটুকু বলতেই তার দুপাটি দাঁতের শাড়ি বিভৎসভাবে বেরিয়ে আসে। দেখে এই দিন মনেই গা ছমছম করে ওঠে। আমরা জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে চলতে চলতে পথ হারিয়ে ফেলেছি। তুমি কি এই ডাক বাংলোর কেয়ারটেকার? হ্যাঁ, আমার নাম ব্রজলাল। বলতে বলতেই তার নজরে পড়ে বাবলুর দিকে। সঙ্গে সঙ্গে কোটরের ভেতর তার চোখের মনি দুটো যেন দপ করে জ্বলে ওঠে। তীব্রস্বরে বলে ওঠে, এই তুই এখনো যাসনি? বলছি না এই ডাক বাংলোয় তোর জায়গা হবে না। যা যা বলছি, যা যা, পালা পালা পালা। রঞ্জন আর অরিন্দম ওই বাচ্চা ছেলেটার প্রতি ব্রজলালের বিরাগের কারণটা ঠিক বুঝতে পারে না, কিন্তু সে প্রশ্নে না গিয়ে রঞ্জন পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বলে, ব্রজলালজি, ওর দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু ছেলেটা কাল রাতে ওর মামা মামিকে এখানে হারিয়ে ফেলেছে। তুমি কি জানো না কিছু এ সম্পর্কে? রঞ্জনের হাত থেকে টাকাটা নিয়ে ট্যাঁকে ফুটতে ফুটতে ব্রজলালের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। আবার বিভৎসভাবে দাঁত বের করে বলল, এই জঙ্গলে অনেকেই পথ হারায় হুজুর, আপনারাও তো হারিয়েছেন। বলতে বলতে প্রসঙ্গ পাল্টে বলল, হুজুরা কি আজকে রাতটা এখানে কাটাতে চান? হ্যাঁ,
এখন আর কোথায় যাব? অসুবিধা নেই তো? রঞ্জন যতটা সম্ভব সহজভাবে কথাটা উচ্চারণ করার চেষ্টা করল। অসুবিধে? আবার সেই বিবস্ত্র হাসিটা ফুটে উঠল ব্রজলালের মুখে। বলল, এখানে নয়, আপনারা থাকবেন বাংলোর গেস্ট রুমে। গেস্ট রুম? হ্যাঁ, ওই যে। বলতে বলতে ওই পাঁচিলের ধারে ছোট্ট আউট হাউসটা দেখিয়ে দিল ব্রজলাল। অরিন্দম বলে, ঠিক আছে, তাহলে আমাদের জন্য রাতের খাবারটা তুমি বানিয়ে দিও। রাতের খাবার? আবার নিঃশব্দ হাসিটা ফুটে উঠল ব্রজলালের দুপাটি দাঁতের শাড়িতে। হুজুর, স্মিথ সাহেবের বাংলো বাড়িতে কোনো রাতের অতিথি অভুক্ত থাকে না। কথাটা একটু যেন হেয়ালি জড়ানো মনে হলো। তবু সে প্রসঙ্গে না গিয়ে রঞ্জন বলল, এই ডাক বাংলোর মালিক স্মিথ সাহেব? তিনি থাকেন কোথায়? আগে এখানেই? এখানেই মানে এই ডাক বাংলোতেই? অবাক হয়ে অরিন্দম প্রশ্ন করল। হ্যাঁ হুজুর, বলে কেমন যেন ব্যস্ত হয়ে পড়ল ব্রজলাল। হুজুর, আপনারা এখানে আপনাদের গেস্ট রুমে চলে যান। গেস্ট রুম পরিষ্কার করাই আছে, ওখানে বিশ্রাম নিন। সন্ধে হয়ে আসছে, এখানকার কাজ সেরে আমায় তাড়াতাড়ি চলে যেতে হবে। চলে যেতে হবে কেন? তুমি এই ডাক বাংলোয় রাতে থাকো না? অরিন্দম আরও অবাক হয়ে যায়। না। ব্রজলাল এবার কেমন যেন অদ্ভুতভাবে তাকায়। এক মুহূর্ত ওর অক্ষিকোটরের মনে দুটো যেন দপ করে জ্বলে ওঠে, কিন্তু মুখে কোনো কথা বলে না। এরপর আর এখানে দাঁড়ানো চলে না। ওরা তিনজন ডাক বাংলোর ভেতর থেকে বেরিয়ে এলো। গেস্ট রুমের দিকে হাঁটতে হাঁটতে বাবলু বলল, কাকু, ওই লোকটা আমার মামা মামের তো কোনো খোঁজ দিল না। ওরা কোথায় গেল? রঞ্জন অরিন্দমের দিকে একবার তাকিয়ে বলল, হয়তো আজ রাতেই তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে বাবলু। ততক্ষণ একটু ধৈর্য ধরতেই হবে। ডাক বাংলোর গেস্ট রুমটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। খাটে পরিষ্কার চাদর পাতা, চেয়ার টেবিল, অতিথি আপ্যায়নের সব ব্যবস্থাই করে রেখেছে ব্রজলাল। কিন্তু এই অজানা জঙ্গলের মধ্যে এমন একটা জনমানবহীন ডাক বাংলোতে কারা অতিথি হয়ে আসছে সেটাই রহস্য। অরিন্দম, এই ছবিটা দেখো। রঞ্জনের ডান দিকে অরিন্দমের পোস্টরুমের একটি দেয়ালের সামনে নিচে গিয়ে দাঁড়ায়। ওখানে দেয়ালে জোড়া এক মস্ত চিত্রপট। দেখে মনে হয় কোনো দক্ষ শিল্পীর আঁকা এই ছবি। ছবিটা এক দীর্ঘদেহী শ্বেতাঙ্গের, ফ্রেঞ্চ কাট দাড়ি গোঁপ, পরনে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকা কালো জোব্বা। একটা শয্যার সামনে দাঁড়িয়ে আছে, আর সেখানে ঘুমোচ্ছে এক সুন্দরী তরুণী। ছবিটাতে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে সেই শ্বেতাঙ্গ পুরুষের চোখের দৃষ্টি, যেন জ্বলন্ত অগ্নিশিখা। তার দৃষ্টি নিবন্ধ ঘুমন্ত তরুণীটির দিকে। দেখতে দেখতে বুকের ভেতরটা শিরশির করে ওঠে। এই ছবিটার কি অর্থ বুঝতে পারছিস অরিন্দম? রঞ্জন ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে জিজ্ঞেস করে। না। একটু চিন্তা করে অরিন্দম বলে, তুই কিছু বুঝতে পারছিস? বোধহয় কিছুটা অনুমান করতে পারছি। বলতে বলতে চঞ্চল হয়ে ওঠে রঞ্জন। বলে, আমায় এক্ষুনি একবার বেরোতে হবে, বুঝলি? তুই বাবলুকে নিয়ে এ ঘরে থাক। কোথায় যাবি রে? অরিন্দম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে। বাইরে দিনের আলো কমে এসেছে যে। অরিন্দম জানালা দিয়ে দেখছে ব্রজলাল একটু আগেই ডাক বাংলো ছেড়ে চলে গেল, আর যাওয়ার আগে একবার অদ্ভুত দৃষ্টিতে এই গেস্ট রুমের দিকে তাকিয়ে গেছে। ওর চেহারা, কথাবার্তা, আচরণ সবই যেন চূড়ান্ত প্রহেলিকা। সবচেয়ে বড় প্রশ্ন, ও নিজে রাতের বেলায় এই ডাক বাংলোয় থাকে না কেন? কিন্তু ওদের এখানে থাকতে দিতে এত আগ্রহী কেন? বাবলুকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ওর এখন একটু ঘুমের প্রয়োজন। আমি যতক্ষণ না ফিরি তুই এই ঘর ছেড়ে বেরোসনি। বলতে বলতে সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রঞ্জন। অরিন্দম জানে ডাকাবুকো রঞ্জনকে বাধা দিয়েও নিরস্ত করা যাবে না। রঞ্জন চলে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে বাবলুর পাশে এসে বসল। বাবলু ঘুমোচ্ছে। অরিন্দমের মধ্যে এখন অনেক প্রশ্ন, কিন্তু কোনোটার উত্তর জানা নেই। আধ ঘন্টার মধ্যেই ফিরে এলো রঞ্জন, উত্তেজনায় হাঁপাচ্ছে। কিরে, কোথায় গিয়েছিলিস? ডাক বাংলোর ভেতরে। রঞ্জন চোখ বড় বড় করে বলল, তোদের ওখানে কোনো সমস্যা হয়নি তো?
না, কি দেখলি তাই বল। যা দেখলাম তা সাংঘাতিক। রঞ্জন বলতে শুরু করলো, এখান থেকে বেরিয়ে ডাক বাংলোর মূল দরজার সামনে গিয়ে দেখি দরজায় তালা নেই। তার মানে ব্রজলাল দরজা খোলা রেখেই চলে গেছে। এর চেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর যা দেখে এলাম। কি কি দেখলি বল। দেখলাম ডাইনিং রুমে একটা হালকা নীল আলো জ্বলছে, আর ডাইনিং টেবিলে সারি সারি ঢাকা দেওয়া নানা ধরনের খাবার গন্ধে মোমো করছে। তার বেশিরভাগই মাংসের পদ, বিরিয়ানি, কাবাব, কিন্তু একজনও মানুষও কোথাও নেই। এরপর ডাক বাংলোর এঘর ওঘর ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল কোণের ঘরটা থেকে একটা সিঁড়ি নেমে গেছে একটা পাতাল ঘরে। পাতাল ঘর? তুই সেখানে গিয়েছিলিস? নিশ্চয়ই অরিন্দম, আমরা তো এসেছি এই রহস্য সমাধানের জন্যই। তাই ব্যাগ থেকে টর্চটা বের করে সিঁড়ির পথ ধরে নিচে নামলাম। টর্চের আলোয় সেখানে যা দেখলাম তা ভয়ানক। হ্যাঁ, একেবারে ভয়ানক। হ্যাঁ অরিন্দম, ডাক বাংলোর পাতাল ঘরে শাড়ি দিয়ে সাজানো রয়েছে 1 ডজন কফিন। কফিন? হ্যাঁ, কফিনগুলোর ঢাকনা কিন্তু বন্ধ নয়, টানতেই কবজার মতো খুলে যায়। প্রতিটি কফিনে শুয়ে আছে একজন করে মানুষ, কোনোটাই পুরুষ, কোনোটাই নারী। কিন্তু অরিন্দম, তাদের যেন ঠিক মৃত বলে মনে হয় না। এতটাই সজীব মনে হয় এক্ষুনি চোখ খুলে তাকাবে, তবে প্রতিটির সবের ঠোঁট ফ্যাকাশে সাদা। কি বলছিস রঞ্জন? শুনেই অরিন্দমের বুকের ভেতরটা কাঁপছে। হ্যাঁ, আর ওদের মধ্যে সবচেয়ে বড় যে কফিনটা, তার মধ্যে কার মৃতদেহ আছে জানিস? কার? ওই যে ঘরের দেয়ালে যার ছবিটা আঁকা রয়েছে, আমার ধারণা ওই সাহেবই, ডাক বাংলোর মালিক মিস্টার স্মিথ। শুনতে শুনতে অরিন্দম নিজের বুকের মধ্যে একটা হিমশীতল স্রোত অনুভব করল। সে রঞ্জনের মতো অত সাহসী নয়। আরও বিস্ময়কর হলো, একটা কফিন একেবারে ফাঁকা, কিন্তু মনে হলো তার মাঝে একটু আগে কেউ শুয়েছিল, কোনো নারী। কফিনের মধ্যে তার একগাছা লম্বা চুল আর হেয়ার ক্লিপও দেখেছি। আশ্চর্য, কবর থেকে মৃতদেহ কে তুলে নিয়ে গেল? এর মধ্যে তো অন্য কেউ ডাক বাংলোয় আসেনি, এলে ঠিক দেখতে পেতাম। অরিন্দমের কথা শেষ হওয়ার আগেই জানালার বাইরে থেকে হঠাৎ একটা রিনরিনে মিষ্টি স্বর ভেসে এলো। ফিরে তাকিয়ে ভীষণভাবে চমকে উঠল দুই বন্ধু। জানালার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে মনামি। হ্যাঁ, মনামি, কোনো সন্দেহ নেই। ঠিক তেমনই চিপচিপে সুন্দর শরীর, পরনে নীল স্কার্ট ফ্রক, মাথায় হস্টেল করে বাঁধা চুল, ঠোঁটের কোণে চাপা রহস্যময় হাসি। কিন্তু মনামি এখানে এলো কোথা থেকে? অনেকটা সময় ওরা দুই বন্ধু অবাক হয়ে তাকিয়ে রইল মনাপির দিকে। আসলে ওকেই তো খুঁজতে ওরা এসেছে এই জঙ্গলে। গত 1 মাস ধরে মনামিকে খুঁজে বেড়াচ্ছে রঞ্জন আর অরিন্দম। গত মাসে অরিন্দম আর মনামি এখান থেকে মাইল 10 দূরে এক আদিবাসী গ্রামে এসেছিল তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা প্রজেক্টের কাজ করতে। আদিবাসীদের নিয়ে দিন সাতেকের কাজ। আরও কয়েকজন ছিল ওদের সঙ্গে। এক দুপুরে একটু আশপাশ থেকে ঘুরে আসছি বলে ক্যাম্পাস ছেড়ে বেরিয়েছিল মনামি, আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করার পর ওর সন্ধান পাওয়া যায়। এরপর অন্যরা মনামিকে ভুললেও অরিন্দম ভোলেনি। রঞ্জন ওদের বন্ধু, ভারতীয় সেনাবাহিনীর এক তরুণ অফিসার। ছুটিতে বাড়ি এসেছিল। সব শুনে রঞ্জন অরিন্দমের সঙ্গে জিপ নিয়ে বেরিয়েছিল আশপাশের জঙ্গল এলাকাটি খুঁজে দেখতে। এরপর জড়িয়ে পড়েছে জটিল রহস্য জালে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মনামি এখানে এলো কোথা থেকে? ঘরেই বা কে আসছে না কেন? ধন্যবাদ। গল্পটি প্রথম পর্ব আমি আপনাদের শোনালাম, দ্বিতীয় পর্বটি আগামীকাল আপনাদেরকে শোনাবো। আপনারা অপেক্ষা করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।